বলা হয় যে পয়সা জমাও, পয়সা খারাপ সময় কাজে আসে। দেখো জীবনে ভাগ্য চাকার মতো ঘুরে, খারাপ ভালো সময় আসবেই, কিন্তু শ্রীকৃষ্ণ বলে যে জীবনে একটা ভালো ডিসিশন আর আমাতে বিশ্বাস রাখো, তোমার খারাপ সময়টাই আসবে না। মানে মির্জার যে অ্যাকচুয়াল বিজিএমটা, ওটা দিয়ে ওরা মানে ওই বাচ্চাদের ডাকে, ওই যে তো হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমার ভালো লেগেছে। তো এই জিনিসগুলো ক্যাচি, যেমন পুষ্পা, হ্যাঁ পুষ্পার এই ব্যাপারটা আর হচ্ছে এই ব্যাপারটা, তো এই জিনিসগুলো না কোথাও খুব টানে আমাকে। যেমন সালার কখনো কখনো চড়ে বসে না যে আমি এই পর্যায়ে পৌঁছে গেছি, এটা কখনো চড়ে বসে? দিব্য কি সত্যি প্রেম করছে না? মানে এটা হয়তো না 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 মানে ব্যাপার হচ্ছে যে হয়তো আমার এখন মানে কি বলবো, মানে সেটা হচ্ছে দেবদা বা জিদ্দার যত সিনেমা আছে কমার্শিয়াল সিনেমা, সেই জিনিসগুলো আমাকে কিক দেয়। সেগুলো এরকম হয় যে আমি সালার হলে দুবার দেখতে গেছি, মির্জাও আমি দুবার দেখতে গেছি হলে, আমার মির্জা ভালো লেগেছে। জিদ্দা যদি ছবির অফার করে এক্ষুনি করবি? মানে আমি অনুরাগের ছড়ে বাদ রেখে বুঝি, আমি বলছি যে কোনো ক্যারেক্টার। আমারও স্বপ্ন রয়েছে যে আমি আজ থেকে 5 বছর পর 10 বছর পর কোন জায়গায় নিজেকে দেখছি, আমি চোখ বন্ধ করে সেটাকে ইম্যাজিন করি যে আমি ওই জায়গাটায় পৌঁছেছি, আমি ওরকম করছি, আমার কাছে ওই জিনিসটা আছে। হ্যাঁ, তো হ্যাঁ ম্যানিফেস্ট করো, ওটা আমার এখনও মাথায় চলছে যেহেতু আমি বলছি। তো এটা ম্যাক্সিমাম করে 5টা ছেলেও করে, আমিও করি, আমিও তাদেরই মতো। মানে সূর্যকে ছাড়া অনুরাগের ছোঁয়া সত্যি ইনকমপ্লিট। তো সেক্ষেত্রে দিব্য কি বলবে, এই যে এতদিনের সিরিয়াল এই প্রথমবার বোধহয় একটা ট্র্যাক থেকে এতদিনের জন্য মানে দূরে সরে থাকা সিরিয়াল চলাকালীন? আমি পড়াশোনা মুখস্থ করতে যতটা সময় লাগলো, যতটা কষ্ট হতো, কিন্তু স্ক্রিপ্ট মুখস্থ করতে তত কষ্ট হয় না, সেটা সত্যি কথা। মানে এরপর এক মানে প্রথম থেকে আসা মানে অভিনয়কে ভালোবেসে সেটা করতে পারে একের পর এক ধারাবাহিক পর কিন্তু আমি বলছি কাজ, এবং হিরো হয়ে, সেটা জেনারেলি হয় না। তো সেক্ষেত্রে দিব্য কি লাকি মনে করে না? সেটা দিব্যর হার্ডওয়ার্ক, ভীষণ ডাউন টু আর্থ, এটাকে মেনটেন করে না, এটা দিব্যর শিক্ষা কোনটা? মানে এই যে বলি মায়ের হাতে টুকটুক কাজ করি, কতটা দায়িত্ববান আমি ছেলে হিসেবে আমি বলছি, যদিও এটা কাকু কাকিমাকে জিজ্ঞাসা করা উচিত এবং কাকু কাকিমা সবসময় বলেনও। বাদিকে বুকের পাঁজরে পড়ে গিয়ে একটা হাড়ের চিড় ধরেছিল, তো সেই জন্য হ্যাঁ সেই জন্য আমি ডিউস বলে ক্রিকেটে ভর্তি হতে পারিনি। দেখো আমার কি হবে আমি জানি না, কিন্তু কালকে সূর্য ঠিক উঠবে। বড় পর্দা বা ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের জীবনের একটা অনেক বড় অংশ জুড়ে থাকে ক্যামেরা। সেটা মোবাইলের ক্যামেরা হতে পারে, এই যে ক্যামেরা আমরা শ্যুট করছি, যে কোনো ক্যামেরা। কিন্তু আমার সঙ্গে এমন একজন আছেন, তার কাছে কাজটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই তার ক্ষেত্রে ভালো লাগার, তার কিছু ভ্যালিউজ আছে জীবনের। তার মধ্যে অন্যতম তার পরিবারকে ভালো রাখা। যা কিছু হয়ে যাক, অভিনয়ে আছে, নিজেকে ঠিক রাখে, সুন্দর রাখে, কিন্তু প্রথম প্রায়োরিটি তার পরিবার, এবং নিজের একটা জগৎ আছে। অভিনয়ের জন্য নিজেকে পুরো বিকিয়ে দেওয়া সেটা কখনো নয়, সব সময় ক্যামেরার সামনে কিছু না কিছু করে যাওয়া সেটাও কখনো নয়। মানে নিজের জোনে থাকে, কিন্তু অভিনয়টা তার সঙ্গে সব সময় আছে। এইরকম একটা এই সময় থেকে যখন সবাই ছুটছে, দিব্যজ্যোতি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। যখন সবাই ছুটছে, কিছু না কিছু করতে হবে, এই সেই, সেখানে আমি দিব্যকে দেখেছি খুব কাম, নিজে বোঝে যে এইটুকু অবধি আমার জোন, তার বেশি না যাওয়া, নিজের প্রায়োরিটিসগুলো বোঝে এই বয়সে। দিব্য এটা মানে কীভাবে, আমি ফার্স্টে এই কথাটাই জিজ্ঞাসা করি, এটা আমার ভালো লাগলো, তার কারণও আমি বলি না, আমি জানি না তুমি এক্স্যাক্ট এটা কোনো ঘটনা বা কোনো কিছু দেখে বলছো কিনা। তুমি হয়তো আমাকে অনেকদিন ধরে সেই জয় থেকে তুমি আমাকে দেখছো না। আমি একটা জিনিস মনে করি যে যখন যেটা হওয়ার সেটা হবে, আর ওই তাড়াহুড়ো করে না কিছু হয় না, মানে সব কিছুর একটা প্ল্যান লাগে, তাড়াহুড়ো করে হয় না। আর অবশ্যই এটা ঠিক, তো মানে আমার একটা বাউন্ডারি আছে, তো আমি চাই আমার বাউন্ডারিটা যেন বড় হোক, আমি চাই না কখনো বাউন্ডারি ক্রস করতে। হ্যাঁ, বাউন্ডারি ক্রস করতে নেই জীবনে, কমফোর্ট জোনকে ক্রস করতে হয়, বাউন্ডারি ক্রস করতে নেই, বাউন্ডারিটা বাড়াতে হয়। এবার বাড়ানো আর ক্রস করার মধ্যে তফাৎ আছে, তো সেইটা হয়তো তুমি হয়তো খেয়াল করেছো আমার মধ্যে হয়তো। তো
লস তো কখনো করেই না, কিন্তু এই কয়েকটা বছরে কি বাউন্ডারিটা বাড়লো খুব একটা আমি দেখিনি। নিজের যতটুকু জায়গা সেই জায়গার মধ্যেই থাকে, নিজের বন্ধু বান্ধব, নিজের কাছের মানুষ খুব বোঝে। আমার মানে বাউন্ডারিটা যদি 0.1%ও বেড়ে থাকে, সেটা সম্পূর্ণটাই মানে সুজলা সুফলা সবুজ, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসায় মোড়া। আমি যে কারণে আরও বললাম যে আজকে আমাদের ইন্টারভিউ, কিন্তু ওর বাড়িতে একটু সমস্যা রয়েছে, বাড়ির কোনো কাছের মানুষের, আমি এইটুকু বললাম, সেটা নিয়েও চিন্তিত। এবং এটা আমি প্রায়ই দেখেছি, এটা তোর আমি তুই করেই ওকে বলি, তোর মধ্যে খুব কাজ করে, মানে এটা সারাক্ষণ চলতে থাকে না, এখনও যেটা চলছে হয়তো সুন্দরভাবে। হ্যাঁ, মানে ওটা একটা মাথায় থাকে তো না। হ্যাঁ, এবার ডেফিনেটলি যে ওই আমার কাজ আর মানে পার্সোনাল জিনিসটা, মানে ক্যামেরা রিল আর রিয়েলকে গোলানো যাবে না। মানে ধরো যদি আমার বাইরে কোথাও কোনো প্রবলেম হয়, সেটা সেটে যদি আমার মাথায় না থাকে, তাহলে আমার কাজটা ভালো হবে আর কি। বা যদি একটা খুশির খবর এলো, আমি এত আপ্লুত, একটা দুঃখের সিন হচ্ছে, হ্যাঁ একটা দুঃখের সিন হচ্ছে, আমি ঠিক করে কাঁদতেই পারলাম না, তাহলে তো ওটা ওই আনন্দটা তো মানে ওটা তো সাপ হয়ে গেল না। কন্ট্রোল করতে জানে ভালো, ইমোশন কন্ট্রোল করতে জানি কি না জানি না, তবে কন্ট্রোল করতে হবে, মানে কিছু করার নেই। আর মানে যে কাজটা করি আমরা, এটা তো সম্পূর্ণ ক্রিয়েটিভ একটা ওয়ার্ল্ড, ক্রিয়েটিভ কাজ করতে গেলে মাথা পরিষ্কার রাখতে হবে। মাথা পরিষ্কার রাখতে হবে মানে হচ্ছে ওই গেটে ধরো এইটা আমার কাজের জোন, এই যে দেওয়ালটা এইটুকু কাজের জোন, ওই বাইরেটা বাইরে, ঠিক আছে, ওই বাইরে ওখানে ধরো আমার সাথে কিছু হলো, কারোর কিছু হলো, বা আমার ধরো কোনো প্রবলেম হলো, গেটের বাইরে পা দিলাম, গল্প শেষ। মানে এটা সত্যি পারিস? আমাদের কিছু একটা হলে সেটা সারাদিন মাথায় চলতে থাকে, এটা পারে দিব্য করতে? হয়তো শর্ট কাটলে আমার মাথায় ঘোরে, শর্টের মধ্যে যেন না হয়, মানে শর্টের মধ্যে হবে না, শর্টের মধ্যে হলে কাজের সাথে বেইমানি হয়ে যাবে, ওটা হবে না। আর কাজ কেন কারোর সঙ্গেই বেইমানি দিব্য কখনো করে না, করেও নি আমরা জানি, সেটা কিন্তু ছোটবেলা থেকেই শিক্ষাটা না এরকম কোথাও মানে মানে বেইমানি বলতে আমি জানি না, মানে অজান্তে কাউকে কখনো কোনো কষ্ট দিয়েছি কিনা, তবে জ্ঞানত কাউকে কোনোদিন আমি কষ্ট দিইনি, বা মানে ভবিষ্যতেও দেবো না। মানে এরকম আমি কোনো গ্রন্থেও খুঁজে পাইনি যে কেউ দিয়ে ভালো আছে বা থাকা উচিত। তো আমি ছোটোবেলায় চার্চেও গেছি, হ্যাঁ, এবং আমি মন্দিরেও যাই। তো চার্চে যখন বাইবেল পড়া হতো তখনও আমি শুনতাম, এবং সেখানেও বলা হয়েছে ঈশ্বর সেটাই ভালোবাসে, সেটাই সমর্থন করে যেটা তুমি জগতের ভালোর জন্য করছো, হ্যাঁ। এবং বাইবেলের একটা চ্যাপ্টারে এরকমও লেখা আছে যে অন্যের গুণ এবং নিজের দোষকে বড় করে দেখো, আর নিজের দোষ আর অন্যের গুণ, অন্যের দোষ, হ্যাঁ, বড় করে দেখো, আর ছোট করে দেখো হচ্ছে নিজের গুণ আর হচ্ছে অন্যের দোষ। তো আমার গীতাতেও এবার তাই লেখা আছে। হ্যাঁ, এবারে হচ্ছে, হ্যাঁ, এবার তুমি একটা জায়গার পর যখন আসছে, তখন যখন প্রতিবাদ করার কথা হচ্ছে, তখন ওই ব্যাপারটা আসছে, যখন কৃষ্ণ যখন বলছে তুমি অস্ত্র তুলে নাও। কিন্তু তার আগে মানে এরকম কোথাও মানে লেখা নেই যে কাউকে কষ্ট দিয়ে, বা এটা কোনো গ্রন্থেই লেখা নেই, কোনো ধর্মগ্রন্থেই লেখা নেই কাউকে কষ্ট দিয়ে উঁচু হওয়া যায়। তবে হ্যাঁ, আর্লি সাকসেসের জন্য কারোর ক্ষতি করাই যায়, কারোর ক্ষতি করে উপরে ওঠা যায়, খুব তাড়াতাড়ি ওঠা যায়, সবই পাওয়া যায় জীবনে, কিন্তু সেগুলো সবই ক্ষণিকের। মানে হচ্ছে ধরো কাউকে অথবা মেরে মানে হচ্ছে জানের বলছি না, মানে ধরো কাউকে পাড়া দিয়ে, হ্যাঁ, পেছনে ছুরি মেরে হোক, কাউকে পেছনে ছুরি মেরে হোক, অথবা কারোর ক্ষতি করে হোক, কারোর সমস্যা করে আমি যদি ওপরে উঠতে চাই, তাহলে হয়তো আমি খুব সহজে ওপরে উঠে যাব, কিন্তু সেখানে যে সাকসেসটা পাবো সেটা হচ্ছে সাকসেসের ছায়াটা, সাকসেসটা পাবো না। হ্যাঁ, মানে আমি বলছি ব্রহ্মকে লাভ করতে গেলে তোমাকে মায়ার ত্যাগ করতে হবে, ঠিক আছে। ওইটা ওই সাকসেসটাকে যদি আমি ব্রহ্ম ধরি, তাহলে হচ্ছে মানে ওইটা হচ্ছে মায়াটা, মানে যেটার জন্য আমি মানে আমার সবসময় মানে আমার মাথায় সবসময় এটা থাকা উচিত, যেটা সবসময় আমার মা আমাকে শেখায়, বাবা আমাকে শেখায়, যে কারোর জন্য প্রথমত তো কিছু আটকে থাকে না,
আর আমি এগোতে পারছি না ওই লোকটার জন্য, এটা ভুল কথা। সে যদি আমাকে এগোতে না দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও এত ভালো বলে আমি পাচ্ছি না, এটা ভুল কথা। বিষয়টা হচ্ছে এখানে অনেকে এরকমও ভাবে, হ্যাঁ মানে আমাকে নিজে বলেছে, অনেকে এরকমও ভাবে, মানে এরকম একজন মানুষের সাথে আমার দেখা হয়েছিল একবার। সে বলছে তুমি জানো না দিব্য, তুমি যতক্ষণ না ওই মানুষটাকে ওই চেয়ারটা থেকে ডাউন করছো তুমি ওখানে বসতে পারবে না। কিন্তু আমি ওকে বলেছি যে না, ও যোগ্য তাই ও বসছে, আমি যখন ওর থেকে বেটার হব তখন ও এমনি ছেড়ে দেবে চেয়ারটা। ওকে টান মারলে ও আবার আমাকে টান মারবে। হ্যাঁ ঠিক আছে, তো এইটা একটা নেভার এন্ডিং প্রসেস, এটা একটা নেভার এন্ডিং ওয়ার যেটা চলতেই থাকবে। কাজেই আমার মনে হয় যে কোনো জিনিস দেরি করে পাওয়া ভালো, কিন্তু রাতে ঘুম হওয়াটা খুব মানে জরুরি। স্লো বাট স্টেডি, এইটাই খুব বিশ্বাস করে উইন্স দ্য রেস, তাই তো? মানে এবং আমি সেটা দেখিও, খুব দৌড়ানো দিব্যর। বলা হয় যে পয়সা জমাও, পয়সা খারাপ সময় কাজে আসে। দেখো জীবনে ভাগ্য চাকার মতো ঘুরে, খারাপ ভালো সময় আসবেই, কিন্তু শ্রীকৃষ্ণ বলে যে জীবনে একটা ভালো ডিসিশন আর আমাতে বিশ্বাস রাখো, তোমার খারাপ সময়টাই আসবে না। ঠিক আছে, ওই খারাপ সময়টা যাতে না আসে, আমরা যদি তাতে ফোকাস করি আমাদের মানে অনেক, আমি কি বল, মানে অনেকটা মসৃণ হবে জীবনটা। একটা কথা, এই যে আমরা জানিও তো খুব স্পিরিচুয়াল, এবং সেই কারণে কি এরকম ভাবনা আসে, এত ম্যাচিওর ভাবনা আসে এবং খুব কুল, খুব কাম জীবনটা। জীবন নিয়ে কুল অ্যান্ড কাম তুমি বলতেই পারো আমাকে, হ্যাঁ এটা ঠিক। আমি টেনশন করি না, টেনশন আমি করি না। টেনশন না করার কারণ মানে আমার বাবা মা ওকে টেনশন করতে দেয় না, আমার বাবা মা মানে করতে দেয় না, খুব রিল্যাক্স। আমার বোনের মাথায় এত চাপ, মানে ও পড়াশোনা করে, এখন আমি ওকে দেখি ও রাত্রি 2-3 অবধিও পড়ে। তো সময় মানে সেই সময়টা এত চাপ ছিল না যখন আগে স্কুলের? না, আমি পড়াশোনা মুখস্থ করতে যতটা সময় লাগলো, যতটা কষ্ট হতো, কিন্তু স্ক্রিপ্ট মুখস্থ করতে অত কষ্ট হয় না, সেটা সত্যি কথা। মানে হয় যে তুমি হয়তো যেটাকে ভালোবাসো সেটাকে কষ্ট করতে, হ্যাঁ তো ওটা কষ্ট নয়, মানে স্ক্রিপ্ট মুখস্থ করাটা কষ্ট নয়। কিন্তু আমি এটাই জানবো যে এই যে অভিনয়ের প্রতি আসা, মানে অভিনয়ের দিকে আসা, সেটা দিব্যর কিভাবে, মানে প্রথম থেকেই নাকি একদম অ্যাক্টর হবে, হিরো? আমি একটারই হব, আমি হিরোই হব, আমার এরকমই, মানে আমি এখনো বলি আমি হিরোই হব। সেকেন্ড কোনো অপশন বা রাস্তা দিব্য কখনো ভাবে না? সেকেন্ড কোনো অপশান আমার ভাবা নেই, আমি জানি না, প্ল্যান বি নেই আমার কাছে কোনো। আমার শুধু প্ল্যান এই আছে, যদি প্ল্যান এ ফেল হয় তাহলে প্ল্যান এ আবার কী করে পাস করা যাবে সেটা নিয়ে আবার চক আউট করতে বসবো। আমার কাছে এটাই, আমার কাছে কোনো প্ল্যান বি নেই। তবে আমার মনে হয় যে কনফিডেন্ট যথেষ্ট তুই, এবং সেটা দর্শকেরাও জানেন, প্রত্যেকটা মানুষ জানেন যে প্ল্যান বি আশা করা যায়, দিব্যর ভাবতে হবে না, যেভাবে দিব্য এগোচ্ছে বা দেখা যাক। হ্যাঁ, ইভেন ওনাদের ভালোবাসা, মানে যদি প্ল্যান বি আমাকে এতদিনে নাও ভাবতে হয়েছে, সেটা সম্পূর্ণ দর্শকের জন্য, ওনাদের ভালোবাসা। এই যে একের পর এক, মানে প্রথম থেকে আসা, মানে অভিনয়কে ভালোবেসে সেটা করতে পারে একের পর এক ধারাবাহিক পর কিন্তু আমি বলছি কাজ, এবং হিরো হয়ে, সেটা জেনারেলি হয় না। তো সেক্ষেত্রে দিব্য কি লাকি মনে করে না সেটা দিব্যর হার্ডওয়ার্ক? দেখো, লাকি তো 100%, হার্ডওয়ার্ক তো আমরা সবাই করি। যে 1 নম্বরে আমরা আছি তারাও আমরা 1 নম্বরে থাকার জন্য লড়ি, যে 2 নম্বরে আছি তারাও আমরা 1-এ যাওয়ার জন্য লড়ি, বা যে আমরা লাস্টে আছি সেই আমরা আগে যাওয়ার জন্য লড়ি। তো হার্ডওয়ার্ক তো সবাই করে, তো কোথাও একটা গিয়ে লাকটা কাজ করে, মানুষের ভালোবাসা, লাক, ওই এক্স ফ্যাক্টর সবটা মিলিয়ে একটা ওই কোঅর্ডিনেশন হয়ে একটা কোথাও একটা আশীর্বাদ গিয়ে কাজ করে, তো সেটা আমি বিশ্বাস করি। আর আমি আরেকটা জিনিস দিব্যর মধ্যে যেটা দেখেছি খুব, যে এতগুলো বছরে এতটা জনপ্রিয়তা কিন্তু বদলালো না, মানে ছেলেটা একরকমই রয়ে গেল, ভীষণ ডাউন টু আর্থ। এটাকে মেনটেন করে না, এটা দিব্যর শিক্ষা কোনটা, মানে কি, মানে মাথায় কখনো কখনো চড়ে বসে না যে আমি এই পর্যায়ে পৌঁছে গেছি, এটা কখনো চড়ে বসে? এই দেখো, এইটাতে আমার একটা জিনিস মনে পড়লো, আমি একবার একটা বইতে পড়ছিলাম অ্যাব্রাহাম লিঙ্কনের ব্যাপারে। ওখানে খুব সুন্দর একটা জিনিস লেখা ছিল, যে বলা হতো যে অ্যাব্রাহাম লিঙ্কন যেখানেই যেতেন, ওনার স্টাফেদের বা ওনার জুনিয়ররা সবার আগে ওনাকে দেখলে দূর থেকে বলতো স্যার গুড মর্নিং, স্যার গুড মর্নিং, অনেক দূর থেকে দেখে মাথা নামিয়ে স্যার গুড মর্নিং। যে যতটা ঝুঁকতো এব্রাহাম লিঙ্কন ওর ডাবল ঝুঁকতো। ধরো তুমি এব্রাহাম লিঙ্কনকে বললে যে গুড মর্নিং স্যার, অ্যাব্রাহাম স্যার এরম বলতেন গুড মর্নিং, হাউ আর ইউ,
আরও দুটো এক্সট্রা কথা। তো ওনাকে একদিন জার্নালিস্ট গিয়ে জিজ্ঞেস করেন, একজন জার্নালিস্ট গিয়ে, তখন তো ওই নোটপ্যাডে লেখা হতো, তখন নোট করা হতো। তো জিজ্ঞেস করলেন যে আপনি কি ব্যাপার, আপনি মানে আমি দেখছিলাম আপনার ইন্টারভিউ নিতে এসেছি, আমি দেখছিলাম আপনি যখন ঢুকছিলেন আপনাকে সবাই মানে নিচু হচ্ছিল, গুড মর্নিং বলছিলেন, আপনি একদম প্রায় বো করে সবাইকে গুড মর্নিং বলছিলেন, আপনি এত নিচু হচ্ছেন সবার সামনে, সবাই আপনার থেকে জুনিয়র, আপনি এত বড় মানুষ, আপনার এত ওয়েট, বলছে যে আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর রয়েছে। বলছে কীরকম? বলছে আমার এত ওয়েট বলে আমি নিচু হয়ে যাই, আমি হালকা হতে চাই না, হালকা হলেই ঝড় উড়িয়ে নিয়ে চলে যাবে। যতদিন ওয়েট আছে রুটেড থাকবো, রুটেড থাকলে ওই যে গুড মর্নিং বলেছে সে আবার কালকেও গুড মর্নিং বলবে, না হলে ওই মানুষটা আমাকে এসে গুড মর্নিং বলবে কিন্তু বাড়ি গিয়ে তার বউ বাচ্চার কাছে আমার সম্বন্ধে খারাপ কথা বলবে, যেটা আমার হয়তো ভালো লাগবে না। আমার ফলস রেসপেক্ট বা ফলস পাওয়ারের কোনো লোভ নেই, আমি যেটুকু রিয়েল আমি সেটুকু রিয়েল, যেটুকু মানে যেটুকু দেখা যাচ্ছে আমার মধ্যে আমি সেটুকু ট্রু। তো এই জিনিসগুলো খুব ম্যাটার করে। এবার আমি তো মানে আমি বলছি, আমি না সবার সাথে মিশে থাকতে খুব ভালোবাসি, সবার সাথে হই হুল্লোড় করতে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, মানে আমার একা ভালো লাগে না, সবার সাথে মিশে হই হুল্লোড় করতেই বেশি ভালোবাসি। সবার সাথে মিশে যাওয়াটাও তো এখন কঠিন দিব্য, মানে মানুষ চেনা খুব কঠিন হয়ে যায়, আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে কখনো মনে হয় নিজে গুছিয়ে না দেখো, সবার সাথে মেশা আর মিশে যাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এবার সবার সাথে মেশা এবং মিশে যাওয়া, আমরা মিশে যাই কাদের সাথে? আমরা মিশে যাই হচ্ছে আমাদের পরিবারের সাথে, আমরা মিশে যাই কার সাথে? আমাদের যারা প্রেমিক হয় প্রেমিকা হয় তাদের সাথে আমরা মিশে যাই। হ্যাঁ, আমাদের ভালোবাসার মানুষ যারা আমাদের দিনরাত ভালো চায় তাদের সাথে মিশে যাই, আমরা ভগবানের সাথে মিশে যাই। তো নিজের যে সার্কেল, ধরো যার সাথে তুমি রোজ দেখা করছো, বন্ধু হতে পারে, হ্যাঁ, বা সে প্রেমিক প্রেমিকা হতে পারে, তো মেশা আর মিশে যাওয়ার মধ্যে পার্থক্য হয়েছে, আমি সেটা দিব্য সবার সঙ্গে মেশে কিন্তু মিশে যায় মানে হ্যাঁ, এবারে দেখো সবার সাথে সবার টিউন হয় না, হ্যাঁ, সবার সাথে সবার টিউন হয় না, এরকম হতেই পারে যে অনেকে দিব্যকে অপছন্দ করে। এবার তার সাথে এবার আমি যদি তাকে গিয়ে ভালোভাবে গুড মর্নিং বলি, সে নিশ্চয়ই আমাকে ঠেলে ফেলে দেবে না, সেও গুড মর্নিং বলবে, সে আমার সাথে হয়তো মিশবে না ওরমভাবে, কিন্তু একটা ভালো সম্পর্ক থাকবে তার সাথে, দেখা হলে কথা হবে, বাট তার সাথে হয়তো সে আমাকে কফি খেতে যাওয়ার জন্য বলবে না, বা সে আমাকে জিমে নিয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কামারেড্রি বলতো। মুখ ঘুরিয়ে ফিরে যাওয়া, মানে মুখ ঘুরিয়ে যাবে এরকম না না না, ওটা হয় না, ওটা হয় না, মানে ওটাই আর কি। আমরা কিছু মানুষ আছে যাদের সাথে আমরা প্রতিনিয়ত মিশি, ভালোভাবে মিশি, এবং কিছু মানুষ আছে যাদের সাথে আমরা মিশে যাই, সেটা পার্সোনালি সব মানুষই তাই। আমি যা বুঝলাম দিব্য প্রচুর ভাবে না, মানে অনেক কিছু নিয়ে ভাবে আমার মনে হয়, জীবনটাকে নিয়ে, শুধু এই অভিনয় কিভাবে আমি আরো উচ্চতায় পৌঁছবো সেটার বাইরে একটা জগৎ আছে দিব্যর, আমি সেটা নিয়ে প্রচুর না সেটা নিয়ে মানে না সেরকমভাবে তো কখনো ওরকমভাবে ভাবা হয় না। দেখো যে ধরনের কথাও বলছে আমি কিন্তু সত্যি খুব কম মানুষের থেকে এরকম শুনি, এবং এই বয়সে দেখো ভাবনা বলতে, হ্যাঁ, এবার বাকি 5টা ছেলের মতো আমারও স্বপ্ন রয়েছে যে আমি আজ থেকে 5 বছর পর 10 বছর পর কোন জায়গায় নিজেকে দেখছি, আমি চোখ বন্ধ করে সেটাকে ইম্যাজিন করি যে আমি ওই জায়গাটায় পৌঁছেছি, আমি ওরকম করছি, আমার কাছে ওই জিনিসটা আছে। হ্যাঁ, তো হ্যাঁ, ম্যানিফেস্ট করো, ওটা আমার এখনও মাথায় চলছে, যেহেতু আমি বলছি। তো এটা ম্যাক্সিমাম করে 5টা ছেলেও করে, আমিও করি, আমিও তাদেরই মতো সেম। তো মানে এই জিনিসগুলো ভাবি আমি। তো এবার তখন ভাবতে গিয়ে মনে হয় তাহলে এই জিনিসটা যদি আমাকে করতে হয় তাহলে অমুক জিনিসটা আমাকে অমুক করে করতে হবে, মানে ধরো এই জিনিসটা আমি করছি, এই জিনিসটা না, এটা এরকম না, এটা ওরমভাবে করতে হবে, তাহলে ওই জিনিসটা ওরমভাবে হবে, মানে এরকম। মানে নিজের পাথটা নিজে খুব সুন্দর করে একটা মোটামুটি চক আউট করা আছে, মোটামুটি একদম যা হবে দেখে নেব, যা আসবে এইটা নয়, একটু চক আউট করা তো প্রয়োজন। বলা হয় যে নিজের ড্রিম লিখতে তার মধ্যে কালার করতে, একটা শেপ দিতে, একটা আকার দিতে, একটা সাইজ দিতে বলা হয়, এটা মানে ম্যানিফেস্ট করার ওটা নিয়ম। তো এবারে ব্যাপার হচ্ছে আমি ড্রিম নিয়ে লেখালেখি করি না কিছু, বাট আমি ভাবি যে জিনিসটা এরকম হবে, মনে মনেই রং দিই তাতে, হ্যাঁ এই জিনিসটা এইভাবে যাবে, এটা হয়তো এইভাবে হবে, এরকম আর কি।
আমি অফ ক্যামেরাও যেটা দিব্যকে জিজ্ঞাসা করছেন, এটা অনেকেরই হয়তো প্রশ্ন। দিব্য ভালো অভিনয় করে, ভালো নাচ করে, ভালো মানুষ একজন, মানে যেরকম একজন হিরোকে চাওয়া হয়। তো সেক্ষেত্রে আমি বলছি যে বড় পর্দায় অফার আসেনি দিব্য বা হিরো হিসেবে একদম পারফেক্ট দিব্য, এটা সকলেই জানেন, সেরকম অফার কোনো আসেনি বা ভাবনা? দেখো, আমি ছোটোবেলা থেকেই হিরো হতে চেয়েছি এবং এখনও আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি তাহলে এখনও বলবো আমি হিরো হতেই চাই। আপাতত অনুরাগের ছোঁয়া যেটা চলছে সেটা আমার দায়িত্ব। অনুরাগের ছোঁয়ার পরে হয়তো হবে, দেখা যাক। আমার তরফ থেকে যা যা চেষ্টা চালানোর আমি চালাচ্ছি নিজের মধ্যে। দেখো, পারফেক্ট তো কোনো দিন হতে পারবো না, আমি নিজেকে কমপ্লিট করার চেষ্টা করছি। পারফেক্ট হয়তো হতে পারবো না, যদি কমপ্লিট হওয়া যায় নিজের মধ্যে যা যা খামতি সেগুলো খুঁজে বার করা, সেগুলোকে পূরণ করার চেষ্টা করছি। এই যে অনুরাগের ছোঁয়া নিয়ে কথা বলে, এটা জানিস অনেকেই এতে রয়েছে যে দিব্যকে দেখা যাচ্ছে না, মানে সূর্যকে ছাড়া অনুরাগের ছোঁয়া সত্যি ইনকমপ্লিট। তো সেক্ষেত্রে দিব্য কি বলবে, এই যে এতদিনের সিরিয়াল, এই প্রথমবার বোধহয় একটা ট্র্যাক থেকে এতদিনের জন্য মানে দূরে সরে থাকা সিরিয়াল চলাকালীন? হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে যে এখন যে গল্পটা চলছে, গল্পে আমি আছি, মানে অনুরাগের ছোঁয়া আমায় ছেড়ে দেয়নি বা আমিও অনুরাগের ছোঁয়া ছেড়ে দিইনি। হ্যাঁ, এবং সূর্য ইরা দুজনেই আছে। তো এখন আপাতত যে ট্র্যাকটা চলছে সেই ট্র্যাকটাতে সূর্য আর ইরা নেই, ওরা বাইরে কোথাও আছে। এবার ওরা হয়তো খুব তাড়াতাড়ি হয়তো ফিরবে। এই সময়টাকে মিস করে, বা এই সময়টা যেটা হয় যে কি মিস করে গেলাম, আমি নিজের টিমটাকে মিস করে, এবং আরেকটা হয় এই সময় আমি নেই, কত কিছু মিস করে যাচ্ছি, আমি কি পিছিয়ে গেলাম, এই ভাবনা যেন আমাদেরও হয়। আমি আমার কাজের ক্ষেত্রে আমি বলছি, সেটা দিব্যর কখনো হয় নাকি? সেই জায়গায় দিব্য ভীষণ, দেখো, মিস বলতে গেলে হ্যাঁ, মিস ডেফিনেটলি করি, যেহেতু আমাদের সিংহভাগ সময়টা ফ্লোরে কাটে। ওইটা প্রত্যেকদিন মনে হয় কিছু একটা যেন হচ্ছে না, কিছু একটা হচ্ছে না, ক্যামেরাটা দেখিনি কতদিন হয়ে গেছে। তো ওই জিনিসটা তো ডেফিনেটলি মিস করা হয়। ফ্লোরে মাঝে মাঝেই সবার সাথে কথা হয়, ফোন করে, সবাই ফোন করে, আমিও তাদের ফোন করি, মেসেজে কথা হয়, দেখা হয়। আর আরেকটা জিনিস মিস করা, যেটা বললাম যে এই যে এতদিন ক্যামেরার সামনে নেই, কাজটা হচ্ছে না, আমি কি পিছিয়ে যাচ্ছি কিছু, এইটা একটা কাজ করে, নিজেকে শান দিচ্ছে বরং এই সময়। দেখো দেখো দেখো, অন ক্যামেরা যদি, মানে আমার ক্যামেরার সামনে অন ক্যামেরা পারফর্ম করার প্র্যাকটিসটা 30 দিন, প্রায় 40 দিন নেই। এবার আমি ওখানে গেলে বুঝতে পারবো যে আমি কতটা পিছিয়েছি। আর হ্যাঁ, প্রথম দিন একটু কেমন কেমন লাগবে, সেটা তো হয়তো স্বাভাবিক। এই সময়টা চেষ্টা করছি ভালো ছবি দেখার, নিজেকে ইমপ্রুভ করার। হ্যাঁ, কাটাচ্ছে এমনিতেই গরমে কি? হ্যাঁ হ্যাঁ, গরমে গরমে আমি মানে সকালবেলাটা কোথাও বেরোই না, ঘরেই থাকি। হ্যাঁ, ফ্যামিলির সাথে সময় কাটাই, বাবা মা বোন সবার সাথে সময় কাটাই, বই টই পড়ি। হ্যাঁ, ঘরে টুকটাক ছোট ছোট কাজ করি, ম্যাক্সিমামটা মাই সামলায়। আর এখন যেমন এখানে এলাম, হ্যাঁ, তারপর কাল পরশু থেকে, এতদিন যেহেতু খুব গরম ছিল, কাল পরশু থেকে আমাদের মাঠে আবার খেলা শুরু হওয়ার কথা। আমরা ক্রিকেট খেলি, মাঝে মাঝেই খেলি। তো মাঝখানে একটু টানা কয়েকদিন বন্ধ ছিল এত গরমের জন্য, তো আবার ক্রিকেট খেলা শুরু হবে। জিম যেমন চলছে, মাঝে সাঝে ডান্সটাও করছি। আর যেরকম ক্যামেরার বাইরে অভিনয়ের যে প্র্যাকটিস, সেটাও চলছে একটু একটু। সেটা নিজের মতো করে সবসময় চলে এই প্র্যাকটিসটা, তাই না? ওই প্র্যাকটিসটা চলে, ওটা চলে। এই যে বলি মায়ের হাতে টুকটুক কাজ করি, কতটা দায়িত্ববান আমি ছেলে হিসেবে আমি বলছি, যদিও এটা কাকু কাকিমাকে জিজ্ঞাসা করা উচিত, এবং কাকু কাকিমা সবসময় বলেনও ভালো ছেলে, কাকুর সঙ্গে আমার বেশি কথা। রেসপন্সিবল বলতে, দেখো আমি কি বলবো, আমি নিজে কতটা রেসপন্সিবল বাবা মাই বলবে। বাবা মাকে দেখে মনে হয় যে আমাকে নিয়ে তারা খুশি, মানে হ্যাঁ হয়তো আমি অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি তো দেওয়া যায় না, নিতে হয় আর কি। হ্যাঁ, ওটা তো দেওয়া যায় না, নিতে হয়। হয়তো নিতে পেরেছি কিছুটা, হয়তো পেরেছি, বাট বাবা আমাকে কোনো চাপ নিতেই দেয় না। বাবা কোনো চাপই নিতে দেয় না। ইভেন আমাদের যে পুরনো বাড়িটা ভেঙে নতুন করে পুরোটা তৈরি হয়েছে, যেখানে আগে আমরা থাকতাম। তো ওখানে আমাদের মানে ওটা অ্যানসেস্ট্রাল হোম আর কি, মানে ওটা হচ্ছে বাসদনের ভেতরে, কংগ্রেসনগর ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ, পরপর ওয়ার্ডে, হ্যাঁ, নাকতলা থেকে। এবার ওই বাড়িটা ঠাকুমার বাড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ, ওখানে কাকা থাকে, জেঠু থাকে। তো বাবারা নিজেদের মতো বাড়িটা তৈরি করছে। হ্যাঁ, পুরো দেখলাম, পুরো ভেঙে একদম ভিত তৈরি করে নতুন করে একদম বাড়ি তুলছে।
সব কিছু নতুন নতুন এসছে। এবার আমার ইচ্ছে হলো যে যদি আমি কিছু ইনভেস্ট করতে পারি, আমার ইচ্ছে হলো, স্বাভাবিক, ওটা তো আমারও বাড়ি, কিন্তু বাবা আমাকে কিছু ইনভেস্টই করতে দেয়নি। বাবা আমাকে কিছু ইনভেস্টই করতে দেয়নি। ইভেন আমার ব্যাংকের পাসবুকও আমাকে আপডেট করতে যেতে হয় না, আমি প্রত্যেক মাসে দেখি বাবাই করে নিয়ে চলে এসছে, অথবা বাবার কোনো লোক করে নিয়ে চলে এসছে। তো বাবা আমাকে কোনো চাপ নিতে দেয় না। তো মানে খুব ডিপেন্ডেন্ট মা বাবার ওপর। 100%। মানে এই অফিসিয়াল ব্যাপারগুলো বাবার প্রতি বেশি, আর বাকিগুলো মায়ের। নিজের ওপর নিজেকে কি দায়িত্ব দেয়? নিজেকে কি দায়িত্ব, নিজেকে নিজের দায়িত্বই আগে পুরোপুরি নিতে শিখি, তারপর আর কি। আর বোন একটু জামা কাপড়ের দায়িত্বটা নেয়, মানে বোনের সব দায়িত্ব নিয়ে নেয়। কাপড়ের দায়িত্ব নেয়। বোন অ্যাকচুয়ালি আমাকে বলে দেয় কোন জামাটার সাথে কোন প্যান্টটা পরতে হবে। ফ্যাশন সেন্স ওর খুব ভালো আর কি, মানে ওর এক একটা মানে ফ্যাশনের নাম জানে, ও স্ট্রিট ফাঙ্কি অ্যাস্থেটিক, অমুক অ্যাস্থেটিক, এই সেই হ্যানা ত্যানা। তো ও আমাকে গাইড করে যে কোথায় কি পরে যেতে হবে, তো আমি ওরটা শুনি। ওর প্রিয় বন্ধুকে বোন মানে বাবা মা? আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সিদ্ধার্থ। তো ও স্কুলে ছিল আমার বেস্ট ফ্রেন্ড, এখন ভাই হয়ে গেছে। মানে স্কুলের এই সম্পর্কটা থেকে গেছে এরকম? আমরা একদম ছোটোবেলা থেকে আমরা একই স্কুলে পড়েছি, একই কোচিংয়ে পড়া হয়নি, কারণ ওকে যে পড়াতে যেত সে বাড়িতে টিউশনি পড়াতে যেত, আমি অন্য কোচিংয়ে পড়তাম। একই সাথে আমরা ক্রিকেট খেলেছি, বাট আমার বাদিকে বুকের পাঁজরে পড়ে গিয়ে একটা হাড়ের চিড় ধরেছিল, তো সেই জন্য তো সেই জন্য আমি ডিউস বলে ক্রিকেটে ভর্তি হতে পারিনি। তো ও ক্রিকেট খেলতো, বাট ওর সাথে আমিও ক্রিকেট খেলেছি, আমরা একসাথে জিমও করেছি। এখন আমি যে জিমে ওয়ার্কআউট করি ওখানকার মানে খুব নাম করা ইনস্ট্রাকচার। মানে সম্পর্কগুলো খুব ম্যাটার করে দিব্যর কাছে, মানে আগলে রাখে। প্রত্যেক সপ্তাহে একবার করেও বেরোই রাত্রেবেলা, মানে রাত্রেবেলা 9টা-10টার পর হলেও একবার করে হলো, প্রত্যেক সপ্তাহে আমরা একবার করে বেরোই। মানে এত চাপ, এই যে সিরিয়াল, মানে প্রচন্ড সত্যিই তো চাপ, একদিন ছুটি সপ্তাহে, সেকেন্ড সানডে। তো আমার গ্যাপ, হ্যাঁ না, আমাদের সপ্তাহে একদিন ছুটি হয়, আমাদের একদিন ছুটি হয়, আমাদের রোববারটা ছুটি দেয় দেবারুন্দা, আমাদের প্রোগ্রাম রোববার দিনটা ছুটি হয়। এই যে এই ছুটি, এতদিন বাদে ছুটি, আমি বলছি ব্রেকের মাঝে সিরিয়াল চলতে চলতে এইটা ছুটি ছুটি মনে হচ্ছে, সেই স্কুল কলেজ। হ্যাঁ, এটা গরমের ছুটি লাগছে আমার, হ্যাঁ গরমের ছুটি লাগছে, এত গরম। হ্যাঁ, তো সবাই কাজ করছে, তো এবারে আমি মাঝখানে যখন একটু বোর হচ্ছিলাম আমি চলে গেছিলাম ঝাড়খণ্ডে। তা আমি ঝাড়খণ্ডে যাব, একা তো মা বাবা কোথাও যেতে দেবে না। এখনো দিব্য এখনো একা কোথাও যায় না? আমি এখন একা কোথাও যাই না, না আমি একা কোথাও যাই না। আমি যেখানে যাই আমার মা বাবা যায়, মানে মা বাবা যায় মানে হচ্ছে, হ্যাঁ মা বাবা যায় মানে হচ্ছে আমার মনে হয় যে আমি বাবা মাকে বলি যাই গিয়ে। এবারে হচ্ছে ঝাড়খণ্ডে যাওয়ার কথা হচ্ছে, তো আমি কৃষ্ণদা মানে যে আমার গাড়ি চালায়, তো আমি ওনার কৃষ্ণদাকে বললাম যে ঝাড়খণ্ড এখান থেকে ম্যাপে দেখলাম এই 10 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে গাড়ি নিয়ে, তুমি 5 ঘন্টা ড্রাইভ করবে, আমি 5 ঘন্টা ড্রাইভ করবো। বলছে গিয়ে আমি বললাম চলো না রাঁচি ঢুকবো, ওখান থেকে একটা ট্রাভেলসের গাড়ি নেবো, বেটলা আর হচ্ছে ওদিকে বেটলায় আর নেতারহাট, এই সমস্ত ঘুরে ফুরে 3-4 দিনের মধ্যে বাড়ি চলে আসবো। আমি বলছি হ্যাঁ চলো যাওয়াই যায়, আমি বলছি হ্যাঁ চলো হাফ ড্রাইভ করে চলে যাবো। এবারে আমি মাকে বলছি এরকম যাবো, বলছে এতটা রাস্তা যাবি, পাহাড়ে উঠবি গাড়ি নিয়ে, তো বলছে, আমি বললাম তুমি যাবে, বলছে আমার তো হবে না। বলছে, আমি বললাম ঠিক আছে, বাবাকে গেলাম, আমি বললাম পরশু দিন বেরোবো চলো। বলছে কোথায়? বলছে চলো না ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ পরশু দিন বেরোবো চলো, হ্যাঁ আরে পরশু দিন বেরোবো চলো। বলছে কোথায়? বললাম চলো না একটু রাঁচি যাই। বলছে যে আমার এতগুলো ডেলিভারি পড়ে আছে, আমি এগুলো আমাকে এর মধ্যে এগুলো দিতে হবে, হ্যাঁ আমি এরকম ব্যবসা ছেড়ে কী করে যাবো। আমি বলছি যে আজকালকে রিকভারি করে নাও, 3-4 দিন 5 দিন আমার টাইম দাও, একটু চলো আমার সাথে। তো আমি বাবা পরের দিন দেখলাম অনেক দেরি করে বাড়ি এলো, সমস্ত কাজ টাজ গুছিয়ে রাখলো। হ্যাঁ পরের দিন আমরা সকালবেলা বেরোলাম, রাত্রেবেলা রাঁচি ঢুকলাম। তুই আর কাকু? আমি আর বাবা, ড্রাইভারও ছিল সঙ্গে, আমি কিছুটা গাড়ি চালিয়েছি, ড্রাইভার ম্যাক্সিমামটা চালিয়েছে। মানে দারুণ, আমি কাজ নিয়ে লাকি বলছিলাম, এটা বোধহয় সবচেয়ে বড় লাকের ব্যাপার দিব্যর কাছে, এরকম একটা পরিবার, আন্ডারস্ট্যান্ডিং একটা পরিবার। হ্যাঁ ইভেন হ্যাঁ এটা 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 ঘটনা, মানে হ্যাঁ এটা ঘটনা, মানে আমি আমাদের বেটলা ফরেস্টে মনে আছে যে আমাদের জঙ্গলের সামনে একটা ওই রিসর্ট যেখানে আমরা ছিলাম, তো রাত্রেবেলা জঙ্গল পাহাড় এরিয়া অনেক উঁচুতে, হ্যাঁ এবার ওখানে কারেন্ট চলে গেছিলো, সেদিনকে ঝড় হয়েছিল,
হ্যাঁ, বাইসান ঠাইসান দেখেছি, বেরিয়ে এসেছিলো। এবার ঝড় হয়েছিল, কারেন্ট চলে গেছে, এবার জঙ্গল এরিয়া, ঘরে জানলা খুলেছি, গরম লাগছে, মশা ঢুকেছে, আমি ঘুমিয়ে পড়েছি জানলা খুলে, বাবা ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা উঠে দেখি বাবা বসে আছে, বাবা বসে মশা তাড়াচ্ছে, ভোরবেলা কারেন্ট আসেনি, আমি দেখছি বসে আছি। হ্যাঁ, তারপরে পরের দিন কারেন্ট এসছে, ওখান থেকে আমরা তো আবার মানে বেরিয়ে গেছি, সব কটা জায়গায় একদিন করেই স্টে করেছি। সত্যি মানে টাচউড, এবং এই সম্পর্কগুলো এরকমই থাকুক সারাটা জীবন, তাই না দিব্যা? দিব্য তো রাখবে জানি, এবং বদলাবে না, এই সম্পর্কগুলো বদলানো না আর সবকিছু বদলানো। কিন্তু দিব্য কি সত্যি প্রেম করছে না? মানে এটা হয়তো না 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 মানে ব্যাপার হচ্ছে যে হয়তো আমার এখন মানে কি বলবো, মানে মাথায় মাথায় এটা ঢুকে গেছে যে না আমি এখন প্রেম করবো না, মানে এটা হয়তো সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে যে আমি এখন প্রেম করবো না। দেখো, ভালো তো কাউকে লাগতেই পারে, হ্যাঁ, এবার মানে ইদানিং এরকম কিছু হয়নি। মানে আমি বুঝতে পেরেছি, কিন্তু মানে ভালো লাগলে আটকে রাখবে না, কিন্তু এখন ওই না, ও এখন ওই ভাবনা চিন্তাগুলো হয়নি। শর্টেড নিজের ভাবনা চিন্তা নিয়ে, হ্যাঁ, মানে কনফিউজড নয়, তাই তো দিব্য? এখন এই যে বলা হয় আমাদের জেনারেশন খুব কনফিউজড, না, আমি বলবো জেন আলফা, মানে জেন আলফা না, আমরা তো জেন জি কনফিউজ না, বরং আমি বলবো হ্যাঁ সেক্ষেত্রে আছে, সেটা ডিপেন্ড করে, মানে জেন আলফা যারা আছে তাদের থেকে আমার মনে হয় জেন জি একটু স্ট্রং আছে, সর্টেড আছে, কারণ জেন আলফা তো সবে বাচ্চা, ওরাও হয়তো আমাদের থেকে বেশি আপডেট হবে, ওরা হচ্ছে এআই এর যুগ। হ্যাঁ, ওই যুগটা নিয়ে, ওই যুগগুলো নিয়ে ভাববে, এইগুলো নিয়ে কখনো ভাবিস দিব কি হবে তখন? আজ থেকে 50 বছর পরে কি হবে? একটা স্মার্ট কার্ড সবার পকেটে থাকবে, ওটা দিয়েই গাড়ি চালাবো, ওটা দিয়েই শপিং করব, ওটা দিয়েই মানে সব হবে, মানে সব ওই 5 স্টার ডু নাথিং হয়ে যাবে। যাই হোক, এই ভেবে লাভ নেই, আমরা 2050-তে চলে যাচ্ছি, কিন্তু সেটা আমরা যাব না। কিন্তু আমি যেটা বলছিলাম যে বড় পর্দা এখন এই মুহূর্তে পছন্দের অভিনেতা বা পরিচালককে দিব্যজ্যোতিকে যদি বলা হয়, এরকম অফার আসে, আমি জানি পার্টিকুলার কারণ নাম নেবে না, নেওয়া উচিত না, তবু দেখো, তোমার যদি বলা হয়, মানে তুমি যদি আমায় জিজ্ঞাসা করো যে কোন সিনেমা দেখে আমি সব থেকে মজা পাই, গুজবাম্পস হয়, হ্যাঁ ভালো লাগে, আনন্দ পাই, সেটা হচ্ছে বাহুবলী, সেটা হচ্ছে সালার, সেটা হচ্ছে পুষ্পা, সেটা হচ্ছে বস, হ্যাঁ, সেটা হচ্ছে দেবদা বা জিদ্দার যত সিনেমা আছে কমার্শিয়াল সিনেমা, সেই জিনিসগুলো আমাকে কিক দেয়। সেগুলো এরকম হয় যে আমি সালার হলে 2বার দেখতে গেছি, মির্জাও আমি 2বার দেখতে গেছি হলে, আমার মির্জা ভালো লেগেছে, আমি জানি না কার কেমন লেগেছে, কিন্তু আমার ভালো লেগেছে, মির্জা আমার খুবই ভালো লেগেছে, মির্জা খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। অঙ্কুশদা অনেক চেষ্টা করেছে ওটাতে, ইভেন আমি চেঙ্গিজও দেখতে গেছি হলে, মানুষ দেখতে গেছি হলে, আমার কমার্শিয়াল মুভি দেখতে খুব ভালো লাগে। এই যে তুই একটা কথা বলে দিলি, তুই জানিস এখন যে সময়টা নিয়ে প্রচুর কথা হচ্ছে যে এই মেন স্ট্রিম ছবি প্রায় হারিয়ে যাচ্ছে, সেই মানে যে দেবদা জিদ্দাকে আমরা দেখেছি, দেবদা অন্যতার ছবি, তো সেটা নিয়েও এই ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনতে পারে মেন স্ট্রিম। দেবদা হ্যাঁ, দেবদা তো খাদান করছে, হ্যাঁ দেবদা খাদান করছে, হ্যাঁ আরও কিছু বোধহয় আসছে বা কিছু, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলছি সেই সময় এরকম একজন হিরো করছে কমার্শিয়াল মুভি, আদ্রিদার সাথে জিমে দেখা হয়, আদ্রিদাও করছে কমার্শিয়াল মুভি। বিক্রমদার একটা মুভি যেটা তথাগতদার ডিরেক্টর, তথাগতদা খুব কাছের মানুষ আমার, তো পারিয়া খুবই ভালো হয়েছে, খুবই হিট সিনেমা, খুবই ভালো হয়েছে। তো এরকম হিরোর প্রয়োজন আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম টলিউডে, সেটা শুনিস তো আশেপাশে নিশ্চয়ই? হ্যাঁ, আলোচনা হয়, যখন শুনি আলোচনা হয়। নিজেকে সেইভাবে প্রিপেয়ারও করছিস আশা করা যায়? দেখো, আমার হাতে যেটুকু আছে আমি সেটুকু করছি, বাকিটা সময়, মানুষের ভালোবাসা, যদি সবাই চায় তাহলেই হবে, মানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই হবে হয়তো। মাস ফিল্ম ভালোবাসে মানে আমি বুঝলাম দিব্য, এবং মাসও দর্শককে দিব্যকে এটা মানে আমি না, মানে এটা আমি বলতে একদমই, মানে এটা আমি বলতে একদমই করছি না যে আমি পুষ্পা দেখতে গিয়ে চিৎকার করিনি, আমি অস্বীকার করার কি আছে, যেটা আমার সত্যি সেটা সত্যি। আমি মির্জা 2বার দেখতে গেছি,
যখন মানে মির্জার আমার সব থেকে আমার মানে সব থেকে মির্জার সিনেমাটা সব থেকে যেটা মজা লেগেছে, যেটা অন্য মানে খুব কম সিনেমা মানে ওর এরকম কন্টেন্ট আমি সিনেমায় কম দেখেছি, সেটা হচ্ছে যে ওর যে মেন বিজিএমটা মানে মির্জার যে অ্যাকচুয়াল বিজিএমটা, ওটা দিয়ে ওরা মানে ওই বাচ্চাদের ডাকে ওই যে তো হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমার ভালো লেগেছে। তো এই জিনিসগুলো ক্যাচি, যেমন পুষ্পা, হ্যাঁ পুষ্পার এই ব্যাপারটা আর হচ্ছে এই ব্যাপারটা, তো এই জিনিসগুলো না কোথাও খুব টানে আমাকে। যেমন সালার, এবারে হ্যাঁ সালার তুমি যদি ওরকমভাবে দেখো তাহলে তুমি বলবে যে এই বাবা, এই তো হিরোকে দেখাই যাচ্ছে না, পুরো লাল, শুধু রক্ত রক্ত, কাটছে মারছে, ভায়োলেন্স অবশ্যই আছে, কিন্তু ফিল্ম মেকিং মানে মানে কি বলবো, মানে আমি এবার তার মানে এই নয় যে আমি অন্য ধরনের ছবি দেখি না, আমি অন্য রকম ছবি দেখি না তা নয়, কিন্তু আমি সব রকম ছবিই দেখি, কিন্তু আমার কমার্শিয়াল মুভিটা কোথাও গিয়ে মনে হয় যে ইসমে বাত। ভালো লাগলো একজনের থেকে শুনে, এবং আমরা ফিউচার আমাদের দেখতে পাচ্ছি টলিউডে, ভালো লাগছে এটা। মানে এখন সকলে অন্যধারার ছবি করতে ভালোবাসেন বলেন, দর্শকেরা দেখেন এই ধরনের, কিন্তু এই ধরনের ছবি কিন্তু দর্শকেরা দেখে মেইন স্ট্রিম দেখেন। আমি মির্জা দুদিন দেখতে গেছি, একদিন সাউথ সিটিতে দেখতে গেছিলাম, আর একদিন দেখতে গেছিলাম হচ্ছে আমাদের এসবিএফ অফিসের নিচে যে হল আছে, এসবিএফ অফিসের মানে অ্যাক্রোপলিস হচ্ছে ওটা, খুব সম্ভবত ওটা আইনক্স না, ওটা হচ্ছে সিনেপলিস আছে। আইনক্স একদিন দেখতে গেছিলাম সাউথ সিটি, আর সিনেপলিস আমি যেদিনকে দেখতে গেছিলাম সেদিনকে উইকডে ছিল, স্ক্রিন নাম্বার 2, ওখানে দেখলাম সব বাঙালি যারা গেছে, সবাই বাঙালি গেছে, এবং মানে প্রায় হাউসফুল, সব সিট ভরা ছিল না, সামনে 2-3টেরও ফাঁকা ছিল, পেছনে আমার কিন্তু সব ভরা ছিল যা যা ছিল। আর যেদিনকে আমি সাউথ সিটি গেছিলাম রোববার দিনকে, সেদিনকে প্যাকড আপ ছিল পুরো। তো ভালো লাগায় না নিজে, এবং মানে সিনেমায় যখন কোনো হাসির সিচুয়েশন, হ্যাঁ, বা ধরো কোনো মজার সিচুয়েশন বা কোনো জোক কোনো হিরো মারলো, এবং সেইটাতে কিন্তু অডিয়েন্স ইনভলভ হয়ে হাসছে, পেছন থেকে কোলাহল বা হাসির শব্দ কিন্তু শোনা যাচ্ছে, হ্যাঁ, এবার তারপর দেখলাম আমি নিজেও হাসছি, হ্যাঁ, তো এবারে হচ্ছে হ্যাঁ মানে এরকম, হ্যাঁ আমার ভালো লাগে। যেমন আমি হচ্ছে মানে বললে হয়তো ভাববে বাড়াবাড়ি করছি, কিন্তু আমি আর যে সিনেমাটা আছে না, আর সিনেমাটা 7-8 বার দেখেছি, আমি শর্ট দেখার জন্য দেখেছি, মানে আর আর সালার মানে প্রভাসের, আমি রেবেল যখন রিটার্নস অফ রেবেল আছে তখন থেকে আমি ওর ফ্যান, আল্লু অর্জুন প্রভাস দুজনেরই আমি খুব ফ্যান, মহেশ বাবু আছে, প্রভাসকে আমার এত ভালো লাগে, আমি প্রায় 10-11 বার দেখেছি, হলে গিয়ে 2বার দেখেছি, 2বারই সাউথ সিটিতে দেখেছি, 2বার আইম্যাক্সে দেখেছি, সাউথ সিটি আইম্যাক্সে দেখেছি, ওটা বোধহয় স্ক্রিন 5 না 4 ছিল, কিছু একটা ছিল, 1 জানুয়ারিতে দেখেছিলাম একবার, আর তার আগে একবার দেখেছিলাম, তারপরে যখন নেটফ্লিক্সে হিন্দিতে ছিল, হ্যাঁ নেটফ্লিক্সে কয়েকবার দেখেছি, আর যখন হিন্দিতে এলো আবার হটস্টারে এলো হিন্দিতে, তখন আবার মাঝে মাঝে দেখেছি। ভালো লাগলো এটা শুনে, মজা পাই এই ধরনের ছবি দেখে, এবং দর্শকেরাও যে মজা পান মেন স্ট্রিম ছবি দেখে সেটা আবারও প্রমাণিত হয়েছে। কিন্তু যাই হোক, আর খুব বেশি সময় নেই, মানে আমরা গল্প করে যাচ্ছি আসলে সিনেমা নিয়ে, কিন্তু এই যে দেবদা, জিদ্দা, অঙ্কুশদার কথা বললাম, যদি পছন্দের সবচেয়ে পছন্দের যাকে প্রথমবারই যার নাম নেওয়া যায় সাউথের, আমি তো শুনলাম প্রভাস, আল্লু অর্জুন, এখানে দেবজিৎদা আর অঙ্কুশদার মধ্যে আরো কাউকে ইনক্লুড করতে চাস? জিদ্দা, দেবদা, অঙ্কুশদা। জিদ্দা যদি ছবির অফার করে এক্ষুনি করবি? মানে আমি অনুরাগের ছোঁয়া বাদ রেখে বুঝি, আমি বলছি যে কোনো ক্যারেক্টার, হয়তো হিরো বানালে করবো। এটা হচ্ছে জিদ্দা প্রডিউসারের জন্য, তাই তো? দেখা যাক, সব কিছুই দেখা যাক, এবং আশা করা যায় হবে। এত হাসছিস কেন? এরকম কোনো কথা হচ্ছে না এমনি হাসছি, ভালো লাগছে দেখে। যাই হোক, একটা পজিটিভ দিক মনে হচ্ছে, কিন্তু এরকম গুড নিউজ এলে আমরা জানতে পারি 100%। খুব শীঘ্রই আসুক, এবং খুব শীঘ্রই অনুরাগের ছোঁয়াতে আবার আমরা দিব্যকে দেখতে পাই। দিব্য, দর্শকেরা কি বলছেন এখন? খুব মন খারাপ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কোনো ছবি পোস্ট করলেও তারা কমেন্ট করছেন যে সূর্যকে দেখা যাচ্ছে না কেন। আমার
বাড়ির আশেপাশে, তারপর আমাদের যারা কাস্টমার্স রয়েছে, রিলেটিভস যারা রয়েছে, তো সবাই বলছে যে সূর্য কোথায়, কি হলো, তুই কি ছেড়ে দিয়েছিস, এরকম বলছে। তো ইভেন যারা ছুকার মেরে মনকো দেখে, তো তারাও হিন্দিতে কমেন্ট করছে, বলছে ইয়ার सूरज कहीं दिखते नहीं आजकल, कहाँ गए, क्या हुआ, कुछ पता नहीं। তো আমাকে মানে মানে মুম্বাইতে থাকে এরকম দু একজনের সাথে আমার আলাপ আছে, এবার তারাও ফলো করে যেহেতু আমি ওখানে আছি বলে। तो से फोन करो, बोल जा रहे यार सूरज दिखते नहीं है कहीं, कहाँ गया, एक आध बार तो आ जाओ यार, कभी फोन कट फट तो दिया करो कभी कभार, एक सीन में तो आ जाओ, क्या हुआ, कहाँ कहीं गए थे क्या, तबीयत ठीक है ना तुम्हारा। তো এরকম আর কি মহারাষ্ট্র থেকে ফোন করে যখন, তো তারা ইনভলভ, তারা দেখে জিনিসটা, মানে এটাই আমি তখন বললাম যে না আমাদের ট্র্যাকটা আপাতত অফ আছে। তো আমি তখন বলছিলাম ছুকার মেরে মনকে কত এগিয়ে গেছে, ওরা আমাদের মানে প্যারালাল যাচ্ছে এখন। হ্যাঁ আমি বলছি কিতনা আগে চলা গে রে, বলছে যে হ্যাঁ এরম এরম দেখা যায়, মানে যা বাবা সেদিনকে তোদেরটা শুরু হলো। তো এরকম আর কি বাড়ি থেকে ফোন আসছে, এটা আসতে থাকো কারো, এবং মাঝে মাঝে এটা দরকারও, তাহলে বোঝা যায় নিজের ইম্পর্টেন্সটা কতটা, তাই না? না ব্যাপারটা হচ্ছে যে তারা ভালোবাসে, তো এটা খুব ভালো ব্যাপার। যাই হোক, সব দিব্য ফিরবে, সূর্য আশা করা যায় ফিরবে, না হলে নতুনভাবে তো দিব্য আসবেই এবং আসছেও নানানভাবে, রোস্টিং, নানান নয় জিম নয় নানা, এই তো জিমটাই বললাম। নয় জিম, দেখো আমার কি হবে আমি জানি না, কিন্তু কালকে সূর্য ঠিক উঠবে। কি ডায়লগ! না সূর্য উঠুক, সূর্য চাইছে না বাবা, সূর্য কম উঠুক, যা করো। হ্যাঁ না না, সূর্যর তো দোষ নেই, সূর্যর দোষ নেই, সূর্যর কোনো দোষ নেই, দোষ আমাদের, গাছ কারা কেটেছে। যাই হোক, আর বেশিক্ষণ ছেলেটা ঘেমে গেছে, কেন অনেকক্ষণ আমরা আড্ডা ফাড্ডা মেরেছি। আজকে আমাদের একটা ক্যাজুয়াল আড্ডা হলো না, বেশ ভালো লাগলো অনেকদিন পর, কিন্তু শেষ করতে, তার আগে জীবন নিয়ে আড্ডা হয়েছে, সিনেমা নিয়ে আড্ডা হলো, সব কিছু নিয়ে, কিন্তু শেষ করবো দিব্য শেষে দর্শকদের কি বলবে যারা খুব মিস করেন দিব্যকে এবং চায়ও যে নতুনভাবে সামনে আসুক, বা নতুন কিছু ভাবনা চিন্তা চলছে কিনা মাথায়? দর্শকদের একটা কথাই বলবো, থ্যাংক ইউ সো মাচ, আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন, ভালোবাসেন, এবং আপনাদের আশীর্বাদের হাত যেন সবসময় আমাদের মাথায় থাকে। আশীর্বাদ করুন যাতে ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি। আপনাদের এই অফুরন্ত ভালোবাসা তো আমাদের দিনে দিনে ঋণী করে তোলে, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তো কিছুটা যাতে রিপে করা যায় তার চেষ্টা করব ভালো কাজের মাধ্যমে আর কি। ভালো থাকুক দিব্য সকলকে নিয়ে, একদম, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।